মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা জাতিসংঘের ৬৮তম অধিবেশনে তিনি যোগ দিতে এসেছিলেন এবং তারই সেই কর্মব্যস্ত সফরসূচির মাঝেও তিনি ভয়েস অফ আমেরিকার দর্শকদের সামনে আজকে এসেছেন এবং তার কাছেই আমরা শুনব তিনি কি করলেন, দেশ কেমন চলছে, তার দিন বদলের প্রতিশ্রুতি কতদূর এগিয়ে চলেছে। ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে, কাজে আপনাদের মাঝে আসতে পেরে আমিও আনন্দিত। আপনার নির্বাচনী ওয়াদা ছিল, দিন বদলের প্রতিশ্রুতি ছিল এবং তারপর প্রায় 5টি বছর কেটে গেছে। আমরা প্রতি বছরই আপনার সাথে কথা বলেছি, দেশের অগ্রগতি, বিদেশে এসে আপনার বিশ্বমঞ্চে আপনার ভূমিকার কথা জেনেছি, সাফল্যের কথা জেনেছি। তো এই 5 বছরে আপনার সাফল্যের কথা আজকে যখন প্রায় 5 বছর পুরো হতে চলেছে আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, আমরা যখন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি সে সময় বাংলাদেশের অবস্থা অত্যন্ত করুণ ছিল। সেখানে বিদ্যুতের সমস্যা, খাদ্যের সমস্যা, প্রায় 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, মানুষের জীবনে নিরাপত্তা ছিল না। কারণ 2001 সালের পর বিএনপি যখন ক্ষমতায় আসে, জামাতকে নিয়ে সরকার গঠন করে, তখন বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, হত্যা, খুন এমন ব্যাপকভাবে ছিল যার ফলে মানুষের জীবনের কোনো রকম নিশ্চয়তা ছিল না, নিরাপত্তাও ছিল না। আমরা সরকার গঠন করার পর আমাদের যে দিন বদলের সনদ, অর্থাৎ আমরা যে বাংলাদেশটাকে একটা উন্নত সমৃদ্ধ দেশ করতে চাই, সেই লক্ষ্য নিয়ে আমাদের যে নির্বাচনী ওয়াদা আমরা দিয়েছিলাম, একে একে আমরা কিন্তু সেটা পূরণ করে চলেছি। আজকে দেশে খাদ্য ঘাটতি নেই, আল্লাহর রহমতে খাদ্যের উৎপাদন বেড়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, দরিদ্র মানুষের মাঝে আমরা বিনা পয়সায় খাদ্য বিতরণ করে যাচ্ছি। আজকে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা বৃদ্ধি করেছিলাম 96 সালে 45 ভাগ থেকে 65.5 ভাগে উন্নীত করেছিলাম, কিন্তু বিএনপি এসে সেটাকে কমিয়ে আবার সেই আগের জায়গায় নিয়ে যায়, অর্থাৎ 45 থেকে 50 ভাগের মধ্যে। আমরা এবারে সরকার আসার পর আবার আমরা সাক্ষরতার হার বাড়িয়েছি, শিক্ষার মান উন্নত করেছি, আমরা শিক্ষার নীতিমালা গ্রহণ করেছি যেখানে আমরা ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি, পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। আমরা এখানে ভর্তির ব্যবস্থা করা, প্রায় 99 ভাগের উপর ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হচ্ছে, বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই বিতরণ করে যাচ্ছি। আমরা 1,19,00,000 ছাত্রছাত্রীকে বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি এবং এবারে আমরা একেবারে ডিগ্রি পর্যন্ত বৃত্তি দিচ্ছি। স্বাস্থ্যসেবাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবার যখন ক্ষমতায় ছিলাম কমিউনিটি হেলথ ক্লিনিক করেছি আমরা, প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি ক্লিনিক করা এবং তার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। বিএনপি ক্ষমতায় এসে সেটা বন্ধ করে দেয়। এবারে আসার পরে আমরা আবার চালু করেছি। বর্তমানে প্রায় 15,500 কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে জনগণ সেবা পাচ্ছে, বিনা পয়সায় ওষুধ পাচ্ছে। দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণে রেখেছি। ইনফ্লেশন রেট অর্থাৎ মূল্যস্ফীতি যেটা 11 ভাগ ছিল সেটা আমরা কমিয়ে 7 থেকে 8 ভাগের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি। প্রত্যেকটা মানুষের আয় বৃদ্ধি করেছি, বেতন ভাতা বৃদ্ধি করেছি। সাধারণ যারা চাকরিজীবী 60 থেকে 70 ভাগ বেতন আমরা বৃদ্ধি করেছি। যারা আমাদের শ্রমিক, যেমন গার্মেন্টস শ্রমিক, তাদের বেতন যা 1,600 টাকা মাত্র পেত, সে ন্যূনতম বেতন, সেই ন্যূনতম বেতন আমরা 3,000 টাকা উন্নীত করেছি এবং অন্যান্য শ্রমিকদের বেতনও আমরা প্রায় 70 ভাগের মতো বৃদ্ধি করে দিয়ে তাদের জীবনযাত্রা সহজ করেছি। আমাদের সরকার আমলে এখন একজন দিনমজুর দিনে যা কামাই করে তা দিয়ে অন্তত 8 থেকে 10 কিলো চাল কিনতে পারে। অর্থাৎ একটা মানুষের জীবনে যে মৌলিক চাহিদাগুলি, প্রত্যেকটা চাহিদা কিন্তু আমরা মেটাচ্ছি এবং স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুল, ব্রিজ ব্যাপকভাবে আমরা উন্নয়ন করেছি। অর্থাৎ একটা দেশের সার্বিক উন্নয়নে যে কাজগুলি করা একান্তভাবে জরুরি, যাতে মানুষের জীবনযাত্রার
মান উন্নত হয়, আমরা সেই ব্যবস্থা নিয়েছি। দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য। একটি বাড়ি একটি খাবার প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। আশ্রয় প্রকল্পের মাধ্যমে নিঃস্ব একেবারে ভূমিহীন যে মানুষগুলি, পরিবারগুলি, তাদের ঘরবাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। আমরা দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে, অর্থাৎ ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেট সার্ভিস চালু করে দিয়ে আজকে সেখানে কিন্তু তথ্য সেবা কেন্দ্র তৈরি করে দিয়েছি। সেখানে একজন পরিবার তার প্রবাসী আত্মীয় স্বজনের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলতে পারে। আপনি কি চিন্তা করতে পারেন যে সেই ধরেন চর কুকরি মুকরি অথবা একটা ইউনিয়ন গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে বসে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসী আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছে। কাজে এভাবে আমরা যে যে ওয়াদাগুলি দিয়েছি একে একে সব আমরা কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছি। যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছে, তবে বেশ কিছুদিন ধরে তা এগিয়ে চলেছে। সে সম্পর্কে অনেক রায়ও বেরিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার, তার রায় সম্পর্কেও অনেক আলোচনা সমালোচনা চলছে। আমাদের ওয়াদা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, সেই বিচারের কাজ আমরা শুরু করেছি। বিচারের রায়ও আমরা পেতে শুরু করেছি এবং সেটাও ইনশাল্লাহ কার্যকর হবে। অর্থাৎ আমাদের যে অর্জন, আমরা সে বলতে গেলে অনেক সময় লাগবে। বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা আমরা ব্যাপকভাবে করেছি। 90 লক্ষ মানুষের কর্মসংস্থান এবং এর মাঝে প্রায় 4.5 লক্ষ মানুষ সরকারি চাকরি পেয়েছে। আমরা কিন্তু সেই ব্যবস্থাটাও করে দিয়েছি। কৃষকরা মাত্র 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, সেখানে আমরা তাদের ভর্তুকি দিচ্ছি। আমরা বিদ্যুৎ উৎপাদন, যেটা আমরা 96 সালে 1600 মেগাওয়াট ছিল, আমরা 300 মেগাওয়াটে বৃদ্ধি করেছিলাম। বিএনপি এসে যথারীতি এটা কমিয়ে 3200 মেগাওয়াট করে দেয়। এবারে আমরা প্রায় 9000 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষমতা অর্জন করেছি। কাজে বিদ্যুৎ সমস্যা, গ্যাসের সমস্যা ইত্যাদি যে সমস্ত সমস্যা ছিল একে একে আমরা কিন্তু দূর করে বিদেশি বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। প্রবাসে মানুষ পাঠানো, আগে তো আপনারা জানেন যে নানাভাবে মানুষকে হয়রানি করা। হ্যাঁ, বাংলাদেশের একটি বিরাট সম্পদ এই মানব সম্পদ। অথচ সেই মানুষ আজকে যারা বিদেশে যাবে, ওই তথ্য সেবা কেন্দ্র গ্রামে ইউনিয়নে সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারছে। মানে সরকারের সাথে সরকার, যেমন মালয়েশিয়া সরকারের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, এরকম অন্যান্য দেশের সাথে আমরা চুক্তি করছি যে সরকারিভাবে মানুষ পাঠাচ্ছি। 30 থেকে 40 হাজার টাকার মধ্যে মানুষ এখন প্রবাসে যেতে পারছে, কাজ করতে পারছে। সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করেছি। এই প্রশ্নটা আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী আমি এইভাবে করি যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, অর্থনৈতিক সাফল্য যেখানে বিশ্বে, এমনকি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাবস্থা, তার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। কিন্তু তার মাঝে দুর্নীতি কিন্তু একটা বিরাট অন্তরায়। আমরা পদ্মা সেতুর দুর্নীতির কথা শুনেছি, হলমার্ক দুর্নীতির প্রসঙ্গ এসেছে। তো সেগুলো আপনার সরকার কিভাবে মোকাবেলা করছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অগ্রগতি যেটা যাতে অব্যাহত থাকে সেই প্রচেষ্টা আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন? দেখুন, দুর্নীতি যদি থাকতো তাহলে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে যে সাফল্যের কথা আপনি বলছেন, এই সাফল্য কখনো করা সম্ভব হতো না। আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই এই সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। আজকে হলমার্ক কেলেঙ্কারি এটা কিন্তু নতুন কিছু না। হলমার্কের সৃষ্টি হচ্ছে ওই হাওয়া ভবন, বিএনপির সময় যেমন দুর্নীতির একটা আখড়া করেছিল হাওয়া ভবন, সেই হাওয়া ভবন থেকে এর যাত্রা শুরু। আমাদের সরকার আমলে আমরা সেটা ধরেছি। এখন দুর্নীতি ধরলে যদি সেটা দুর্নীতি হয়ে যায়, সেখানে আবার বলার কিছু নেই। আর পদ্মা সেতুর ব্যাপারে, পদ্মা সেতুতে কিন্তু তারা বলতে পারেনি দুর্নীতি হয়েছে, শেষ পর্যন্ত বলেছে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, দুর্নীতির ষড়যন্ত্র। কাজে এখানে দুর্নীতি হয়েছে এটা কিন্তু বলতে পারেনি, এখানে অন্য কোনো একটা খেলা ছিল। কাজে তারপর আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করেছি। আজকে আমাদের যেমন ভূমি অধিগ্রহণ করা এবং পুনর্বাসন, এই দুটি কাজ হচ্ছে সবথেকে জটিল কাজ। দুর্নীতি এখানেই হয়। 1500 কোটি টাকা আমরা খরচা করেছি, সেখানে কিন্তু 1 পয়সা দুর্নীতি পায় নাই। যেখানে টাকা খরচ হলো সেখানে দুর্নীতি পেল না, আর যেখানে কোনো টাকা
দেওয়াই হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক কোনো টাকাই দেয়নি, টাকা ডিসবার্সমেন্ট হয় নাই, সেখানে দুর্নীতি কি করে হয়? আর সেখানে দুর্নীতি হয়েছে সেটা বলতে না পারে বলছে কি দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। কাজে আমরা কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ করেছি কঠোর হস্তে, যে কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও প্রতিটি ক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছি। দুর্নীতি থাকলে কিন্তু এটা পারতাম না। কারণ দুর্নীতি থাকলে কি হয়, আজকে আমরা যে ৯,০০০ মেগাওয়াটের উপর বিদ্যুৎ উৎপাদন করবার সক্ষমতা অর্জন করেছি, দুর্নীতি থাকলে সেটা পারতাম না। আমি একটা দৃষ্টান্ত দেই, ৯৬ সালে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, আমরা সেই বিদ্যুৎ ৪,৩০০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন বৃদ্ধি করলাম, আর অনেকগুলি প্রজেক্টের কাজ আমরা শুরু করে দিয়ে গেলাম। বিএনপি সরকার আমলে দুর্নীতি এমন পর্যায়ে গেল যে সেই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি না পেয়ে সেটা কমে ৩,২০০ মেগাওয়াটে চলে গেল। তো দুর্নীতি হলে কিন্তু কমে, বাড়ে না। এই বাস্তবতাটা আপনাকে মনে রাখতে হবে। এখন কিছু না পেয়ে হলমার্ক কেলেঙ্কারি ধরলো কে? ধরলো তো আমাদের সরকার। ওটা না ধরে যদি ওটাকে আরও আমরা ব্যবহার করতাম, উৎসাহ দিতাম, তাহলে আর এই বদনামটা হতো না। এখন আমাদের অবস্থাটা দাঁড়ালো কি, চোর ধরতে যেয়ে যেন আমরা চোর হলাম, এরকম একটা ভাব। তো এই যে যারা বলে হলমার্ক কেলেঙ্কারি, তাদেরকে আমি জিজ্ঞাসা করি হলমার্ক তো একদিনে হয়নি। তো এই হলমার্কে এত অনিয়ম, যারা এর আগে ক্ষমতায় ছিল তারা ধরেনি কেন? বিএনপির আমলে ধরলো না। তত্ত্বাবধায়ক সরকারের আমল যেটা ছিল, যে একেবারে এমার্জেন্সি দিয়ে 2টি বছর মিলিটারি ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার, তারাও তো ধরে নাই। ধরলাম তো আমরা, ধরতে যেয়ে দায়টা আমাদের উপর এসে পড়লো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সন্ত্রাস রোধ, সন্ত্রাস দমন সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগিতার পথ প্রশস্ত করেছেন আপনি, এবং সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সাথে। প্রতিবেশী ভারতের সাথেও সম্পর্ক এই অত্যন্ত উন্নত হয়েছে, এবং এবারই আপনার এখানে জাতিসংঘে মনমোহন সিংয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। তো যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক, সেই সঙ্গে ভারতের সাথে সম্পর্কের উপর যদি আলোকপাত করেন। দেখুন, আমাদের সরকারের একটা নীতি রয়েছে, সেটা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা চাই সকলের সাথেই আমাদের একটা সুসম্পর্ক বজায় থাকুক। সেটা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে শুরু করে বিশ্বের প্রায় সকলের সঙ্গেই আমরা একটা চমৎকার সম্পর্ক গড়ে তুলেছি। আর বিশেষ করে শুধু ভারত না, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন সহ আমাদের ওই অঞ্চলের সকল দেশ, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু আমাদের চমৎকার একটা সম্পর্ক বিরাজমান। আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, এই কারণে আমরা মনে করি যে আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকা দরকার। পাশাপাশি আমেরিকা একটা বিরাট দেশ, আমাদের এখানে অনেক আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, অন্যান্য জিনিস এক্সপোর্ট করি, আমাদের সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এবং 96 সালে আমেরিকা থেকে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে ছিল না বলতে গেলে, কারণ তখন মাত্র 20 থেকে 25 মিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট হতো। আমরা সরকার গঠন করার পরে প্রথম আমেরিকা থেকে বিনিয়োগ বাংলাদেশে আসতে শুরু করে। কাজেই আমাদের সরকার আমলে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে আমরা কিন্তু যেটা নীতিমালা আমরা বিশ্বাস করি, আমরা সেটাই বাস্তবায়ন করি এবং সকলের সঙ্গে একটা ভালো সম্পর্ক আমরা বজায় রাখি। আর বাংলাদেশ, আপনি যদি দেখেন যে বাংলাদেশের সেই 75 সালে জাতির পিতাকে হত্যার পর থেকে এই যে হত্যাকুশ ষড়যন্ত্রের রাজনীতি শুরু, এবং তারপর থেকে বাংলাদেশে কিন্তু কখনো স্থিতিশীলতা আসেনি। সবসময় কোনো না কোনো একটা অঘটন ঘটেই চলেছে। আমাদের প্রচেষ্টাটা হলো যে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা। সংবিধান আমাদের একটা পবিত্র আমানত, যে কোনো দেশ তার সংবিধান মেনে চলে, সেই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এবং মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। এবং সেই লক্ষ্য নিয়ে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কিভাবে আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করা, কিভাবে আমার দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া, কিভাবে আমার দেশকে উন্নত করা,
সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সন্ত্রাস দমন করার ক্ষেত্রে আমরা একটা কঠোর পদক্ষেপ নিয়েছি, যার ফলে আজকে বাংলাদেশ মাত্র কয়েক বছর আগেই একটা সন্ত্রাসী দেশ বা সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য ছিল, এখন কিন্তু তা নেই। আমরা কঠোর হাতে একদিকে যেমন সন্ত্রাস দমন করে, অপরদিকে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করে আমরা দেশকে কিন্তু অগ্রগতির পথে নিয়ে যাচ্ছি। সবশেষে আপনাকে একটি প্রশ্ন, জানি যে আপনার অত্যন্ত মূল্যবান সময় আপনি আপনাদের দিচ্ছেন। আগামীতে নির্বাচন আসছে এবং নির্বাচনকে ঘিরে বিরোধী দলগুলোর সঙ্গে একটা রাজনৈতিক অস্থিরতা বলুন, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আপনি বলেছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সেটাই আপনি নিশ্চিত করবেন। তো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে আপনার ভূমিকা, আপনি কি ভূমিকা পালন করবেন সেই ক্ষেত্রে? দেখুন, আমরা সরকার গঠন করার পর প্রায় 5,677টা ইলেকশন হয়েছে, 5,777টা ইলেকশন। এই 5,777টা ইলেকশন, অর্থাৎ এর মধ্যে বাই ইলেকশন আছে, স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন ইলেকশন, বিভিন্ন ইলেকশন হয়েছে। এই 5,777টা ইলেকশনের মধ্য দিয়ে 63,995 জন নির্বাচিত প্রতিনিধি আজকে বাংলাদেশে, অর্থাৎ প্রতিনিয়ত কিছু না কিছু ইলেকশন হচ্ছে, অর্থাৎ আপনি বলতে পারেন প্রায় 64,000 নির্বাচিত প্রতিনিধি এখন বাংলাদেশে। এই যে আমরা সরকার গঠন করার পর এতগুলি নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন নিয়ে কেউ কিন্তু কোনো একটা অভিযোগ করতে পারে নাই। কাজে আমরা সবসময় চাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যার মধ্য দিয়ে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করবে এবং নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে। এখন বিরোধী দলের অভিযোগ, 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হবার পর যদি বিরোধী দলের নেত্রী বলেন যে এই সরকারের অধীনে কোনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, তো এর থেকে বড় মিথ্যা কথা তো আর কিছু না। কারণ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলেই না তার প্রতিনিধিরা জয়ী হয়েছে। তো তিনি যে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। আসলে দেখুন, মিলিটারি ডিক্টেটর যখন হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে আর ক্ষমতায় বসে নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে তারপর যখন দল গঠন করে, কাজে সেই দলের কাছ থেকে আপনি গণতান্ত্রিক আচরণ তো আশা করতে পারেন না। তারা গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে বোধহয় ওনাদের খুব একটা ভালো লাগে না, সবসময় একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করতে চান। কারণ তিনি এতগুলো নির্বাচনে জেতার পর বিরোধী দলের নেত্রী কোন মুখে বলেন যে সরকার অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না বা হবে না। কাজে আমরা এইটুকু বিরোধী দলের নেত্রীকে বলবো যে তিনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের নির্বাচন অবশ্যই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে এবং জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। অন্তত জনগণের উপর এই আস্থা বিশ্বাসটা ওনার থাকা উচিত। কোনো মতেই জনগণের উপর বিশ্বাসটা ওনার হারানো উচিত না। যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ এবং অন্যান্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে যে উদ্বেগ দেখা দিয়েছিল এই রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে, যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে কিনা, আপনাদের মধ্যে কোনো সংলাপ হবে কিনা, সে বিষয়ে আপনার উদ্যোগ আমরা জেনেছি। এবং তবুও আপনি আগামীতে কি মনে করছেন যদি সংক্ষেপে বলেন? দেখুন, আমাদের বিরোধী দল পার্লামেন্টে একটা অ্যাডজর্নমেন্ট মোশন নিয়ে আসলো যে তারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চায়, অর্থাৎ মুলতবি প্রস্তাব। আমরা আমাদের কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং হয় মাননীয় স্পিকারের নেতৃত্বে, সেখানে অবশ্য বিরোধী দলের নেত্রী সহ তাদের সদস্যরা উপস্থিত থাকার কথা, অন্য উপস্থিত ছিলেন না। তারপরেও আমরা কিন্তু তাদের প্রস্তাবটা মেনে নিলাম এবং নির্বাচনটা আলোচনাটা যাতে হয় নির্বাচন বিষয়ে আমরা রাজি হলাম যে মুলতবি প্রস্তাব আমরা গ্রহণ করব এবং আলোচনা করব। একটি তারিখ নির্দিষ্ট করবার জন্য মাননীয় স্পিকার উদ্যোগ নিলেন। যে মুহূর্তে উদ্যোগ নিলেন সেই মুহূর্তে তারা সেই প্রস্তাবটা প্রত্যাহার করে নিল। এই প্রত্যাহারের মাধ্যমে এই কথাটাই প্রতীয়মান হয় যে কোনো রকম আলোচনা হোক, এটা বোধহয় বিরোধী দলের নেত্রী চান না, নইলে এই প্রস্তাবটা তিনি প্রত্যাহার করলেন কেন।
আমি ওনাকে আহ্বান জানাবো উনি পার্লামেন্টে আসুন, উনি কি চান সেটা উনি বলুক, যে কিভাবে ইলেকশন করতে চান, ইলেকশন অবাধ নিরপেক্ষ আদৌ হবে কিনা বা কি, কোথাও ওনার অসুবিধা। উনি এতগুলি সিটি কর্পোরেশন ইলেকশনে জেতার পর তার এই যে অভিযোগগুলি, এটা যে এতই অমূলক, এটা তো প্রমাণিত সত্য। আজকে আপনি ভয়েস অফ আমেরিকায় সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সকল দর্শক শ্রোতাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের দোয়া চাচ্ছি।